স্কুলে পড়ুয়া একটা কিউট মেয়ে সুইসাইড করে, কিন্তু কেন করে এটার পিছনে রয়েছে গভীর এক রহস্য। সবথেকে আজীব বিষয় হলো মেয়েটি মৃত্যুর পরেও মুখের মাস্কটা খুলতে পারেনি। আর কেনই বা ছেলেটি জেনে বুঝে মৃত্যু মেয়েটির সাথে রিলেশনে জড়ালো, তাকে ভালোবেসে ফেললো। আমাদের সবার মনে একটা গভীর প্রশ্ন, শেষমেশ মৃত মেয়েটির আত্মা এই ছেলেটির সাথে কি থাকতে পেরেছিল? আর মাস্কের পিছনের রহস্যটা কি ছিল? না ডিয়ার, এটা শুধু ভয়ঙ্কর ভূতের কোনো গল্প না। আজকের গল্পটা শুনলে তোমার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ গাইস, আমরা আজকেও একটি কোরিয়ান রোমান্টিক ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছে। তো চলো আমাদের আজকের গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখি এবং তার নাম ইনসো। ছেলেটি ছোট থাকতেই মৃত মানুষের আত্মা দেখতে পেত, আর তার এমন আজীব শক্তির কারণে সে সবসময় ভয় ভয় থাকত, কারণ আত্মারা প্রায় সবসময় ইনসুর আশেপাশেই থাকতো। ইনসু ট্রেনে করে কোথাও যাচ্ছিল এবং তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। ইনসু এই শহরে নতুন, এখানে সে একা একা থাকে এবং তার মা থাকে গ্রামে। তাই তার মা তাকে বলে তুমি তোমার মামার বাড়িতে গিয়ে থাকো, কারণ তার মা জানতো ইনসুর আশেপাশে সবসময় ভয়ঙ্কর আত্মা ঘোরাফেরা করে। এজন্য তার মা তাকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতো, না জানি কখন তার কোনো ক্ষতি হয়ে যায়। আসলে মারা এমনই হয়, তাই না? আমাদের জন্মের পর থেকে মারা নিজের থেকে আমাদের নিয়েই বেশি ভাবে। তবে ইনসু তার মামার সাথে গিয়ে থাকতে রাজি ছিল না। ওই দিন ট্রেনে যাওয়ার সময় ইনসুর আশেপাশে একটা মেয়ের আত্মা ঘোরাঘুরি করছিল। মেয়েটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। ইনসু মেয়েটাকে দেখে না দেখার ভান করতে থাকে, যাতে সেই আত্মা বুঝতে না পারে যে ইনসু তাকে দেখতে পাচ্ছে। কারণ সেই আত্মা যদি বুঝতে পারে ইনসু তাকে দেখতে পাচ্ছে, তখন আত্মাটা তার পিছনে পড়ে যাবে। আসলে আত্মাগুলো তার সাথে এই জন্য দেখা দিত যাতে আত্মাগুলো তার মাধ্যমে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এজন্য ইনসু সবসময় নিজের কাছে একটা তাবিজ রাখে, যাতে করে বুঝতে পারে তার আশেপাশে কোনো আত্মা উপস্থিত আছে কিনা। ইনসু চেষ্টা করেছিল ট্রেনের আত্মাটিকে দেখেও না দেখার ভান করা, তবে আত্মাটি বুঝে যায় যে ইনসু তাকে দেখতে পাচ্ছে। এজন্য সে ইনসুর পিছনে পড়ে যায়। ভয়ে ভয়ে ট্রেন থেকে নেমে ইনসু বাড়িতে ফিরে। তবে বাড়িতে ফিরলে সে অনুভব করে ওই আত্মাটা তার রুম পর্যন্ত পৌঁছে গিয়েছে। যাই হোক, এরপর ওই আত্মাটা ইনসুর কাছে এসে তাকে একটু হেল্প করতে বলে। ইনসু বুঝতে পারে আমি যদি এই আত্মাটির সাহায্য না করি তাহলে সে আমার পিছু ছাড়বে না। এজন্য সে ওই ভয়ঙ্কর আত্মাটির সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আসলে কিছু মাস আগেই ওই মেয়েটিকে রেপ করে মেরে ফেলা হয়েছিল এবং তার লাশটা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য তার লাশটাও খুঁজে পাচ্ছিল না। ইনসু ওই আত্মার কথা মতো পুলিশকে ওই মেয়েটির লাশটার সন্ধান দেখিয়ে দেয়, আর পুলিশ ওই স্থানে গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করে। মেয়েটা তার রেপকারীদের শাস্তি দেয়। এরপর মেয়েটির আত্মা অনেক শান্তি পায় এবং মুক্ত হয়ে যায়। তখন ইনসু বুঝতে পারে তাকে একা থাকা ঠিক হচ্ছে না। যদি সে একা থাকে হয়তো কোনো ভয়ঙ্কর আত্মা তাকে প্রাণেই মেরে ফেলবে। এজন্য তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার মামাকে ফোন করে বলে আমি তোমার সাথে থাকতে চাই। যখন সে মামার সাথে কথা বলছিল তখন সে একটা ছোট্ট বাচ্চার আত্মাকে দেখতে পাচ্ছিল। এটা সে তার মামাকেও জানায়। তার মামা তাকে ওদিকে তাকাতেই মানা করে দেয়। ইনসু আর ওদিকে তাকায় না, এজন্য বাচ্চাটি বুঝতে পারে না যে ইনসু তাকে দেখতে পাচ্ছে। পরের দিন সকাল হলেই ইনসু তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসে যাওয়ার সময় বাস স্টপে কিউট একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে একবার দেখতেই ইনসুর অনেক ভালো লেগে যায়। তবে কিউট মেয়েটি কোনো মানুষ ছিল না, সে একটি আত্মা ছিল। ইনসু যখন এটা বুঝতে পারে তখন সে বাধ্য হয়ে মেয়েটাকে না দেখার ভান করে। তবে ততক্ষণে মেয়েটি বুঝে যায় যে ইনসু তাকে দেখতে পাচ্ছে। বাই দ্য ওয়ে, বাস থেকে নেমে সে মামার বাড়িতে চলে আসে। এখানে আমরা জানতে পারি ইনসুর মামাও সমস্ত আত্মাদের দেখতে পায়। তবে তার মামা খুবই ভীত এবং আত্মাদের অনেক ভয় পেত। তাই তো সে বাড়ির সমস্ত জায়গায় বিভিন্ন মন্ত্র এবং তাবিজ ঝুলিয়ে রেখেছে, যাতে কোনো আত্মায় তার বাড়িতে প্রবেশ করতে না পারে। এখানে আসার পর ইনসু জানতে পারে তার মামা ভয়ে বাড়ি থেকে বের হয় না। আর যেহেতু বাড়ির সমস্ত জায়গায় তাবিজ ঝুলানো, এজন্য কোনো আত্মাই তাকে বিরক্ত করতে পারে না। এবং সেই ইনসুকে বলে তুমি কখনো আত্মার দিকে তাকাবে না এবং তাদেরকে না দেখার ভান করবে, তাহলে কোনো আত্মাই বুঝতে পারবে না তুমি আত্মাদের দেখতে পাচ্ছ এবং তোমাকে বিরক্তও করতে পারবে না। তবে ইনসুর পক্ষে তো তার মামার মতো ঘরে বসে থাকা সম্ভব না, তাই সে পরের দিন নতুন স্কুলে চলে যায়। কিন্তু তার মামার কথাগুলো সে ভালোভাবে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেয়। কোনো আত্মা তার
সামনে আসলে সে তাকে পুরোপুরিভাবে ইগনোর করে যায়। স্কুলের প্রথম দিন তার সাথে হিয়নজি নামের একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা তার পাশে এসে বসে এবং তাকে পটানোর ট্রাই করে, তবে ইনসু মেয়েটাকে একটুও পাত্তা দেয় না। এটা দেখে ক্লাসের বাকি সবাই অনেকটা অবাক হয়, কারণ ওই মেয়েটার উপর স্কুলের সমস্ত ছেলেরা ফিদা। তবে ইনসু তাকে পাত্তাই দিল না, রিজেক্ট করে দিল। স্কুলে বসে থাকা অবস্থায় হঠাৎ ইনসু একটি ভয়ঙ্কর মেয়ের আত্মা দেখতে পায় এবং তার হাতে রক্ত লাগানো ছিল আর মুখে একটা মাস্ক পরা ছিল। স্কুল ছুটির পর সে বাড়িতে আসে এবং তার মামাকে ওই আত্মাটির ব্যাপারে বলে। তখন তার মামা বলে, এমন খুনি আত্মা দেখলে কমপক্ষে 100 হাত দূরে থাকবে, কারণ এমন আত্মাগুলো অনেক বেশি ভয়ঙ্কর এবং হিংস্র হয়। ইনসু তার মামার কথা মেনে নেয়। পরের দিন ইনসু স্কুলে যাচ্ছিল, তখন সে রাস্তার পাশে গাছের নিচে একটা মেয়েকে বসে থাকতে দেখে। মেয়েটা তার কুকুরটির সাথে শান্ত হয়ে ওখানেই বসেছিল। এটা দেখে কেন জানি ইনসুর কাছে অনেকটা ভালো লাগে, তাই সে ওখানে দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে ওই মেয়েটি এবং কুকুরটার চিত্র আঁকতে শুরু করে। তখনই ওখানে ওই বাস স্টপে দেখা কিউট মেয়েটির আত্মা চলে আসে, কিন্তু ইনসু তাকে দেখেও না দেখার ভান করে। তবে মেয়েটা বুঝতে পারে ইনসু ইচ্ছা করে তাকে না দেখার ভান করছে। তখন মেয়েটা তার কাছে যেয়ে বলে, তুমি যে মেয়েটার ছবি আঁকছো ওই মেয়েটা অন্ধ, আর তার পাশের যে কুকুরটিকে দেখে ছবি আঁকছো ওই কুকুরটি বেঁচে নেই। ওটা হচ্ছে ওই মেয়েটার পোষা কুকুরের আত্মা, যাকে শুধুমাত্র তুমিই দেখতে পাচ্ছ। তার মানে তুমি আমাকেও দেখতে পাচ্ছ। এটা শুনে ইনসু বুঝতে পারে এই মেয়েটির আত্মার কাছে সে ধরা পড়ে গিয়েছে। তখনই ওখানে ইনসুর 2 বন্ধু চলে আসে। তাদের একজনের নাম হাই এবং অন্যজনের নাম গীতা। তারা এখানে আসলে ইনসুর কাছে বদলা নিতে এসেছে। আসলে তারা হাই স্কুলের ওই মেয়েটিকে পছন্দ করে, যে মেয়েটি ক্লাসের ভিতরে ইনসুকে প্রপোজ করছিল। আর ওই দিন মেয়েটি কেন তাকে প্রপোজ করলো এটা মেনে নিতে পারেনি। ইনসু তাকে বোঝানোর ট্রাই করে যে সে মেয়েটিকে পছন্দ করে না। তারপরও হাই তাকে মারতে শুরু করে। মারতে মারতে বলে ওঠে, তোমার ওই ভূত দেখার নাটকগুলো আবার শুরু করে দিও না যেন। আর এখান থেকে আমরা জানতে পারি হাই আর ইনসু ছোটবেলায় একই স্কুলে পড়ালেখা করত। এজন্য সেখান থেকেই হাই ইনসুকে চেনে। একদিন তাদের স্কুলের একটা মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল, তবে তার লাশটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন থেকে ওই মেয়েটার আত্মা ইনসুর সাথে দেখা দিত। এজন্য তার লাশটা খুঁজে বের করতে সে সবাইকে হেল্প করে। সেখান থেকেই হাই ইনসুর এই অদ্ভুত পাওয়ারটা সম্পর্কে জেনে যায়। বাই দ্য ওয়ে, এরপর তারা হিংসুকে হুমকি দিয়ে ওখান থেকে চলে যায়। হিংসু কিছুই বলে না, চুপচাপ তাদের কথা মেনে নেয়। এরপর আমরা একটা পুরানো বাড়ি দেখি। বাড়ির ভিতরে একটা লোক কুকুরের রক্ত দিয়ে একটা মেয়ের উপরে কালো জাদু করছে। যেই মেয়েটার উপরে কালো জাদু করছে ওই মেয়েটার নাম সাঙ্গি। সাঙ্গি একটা স্কুল পড়ুয়া মেয়ে। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে সাঙ্গি তার রুমের ফ্যানের সাথে ঝুলানো একটা কালো প্যাকেট দেখে। সাঙ্গি মনে করে কেউ তার জন্য সারপ্রাইজ রাখছে। এজন্য সে খুবই কৌতূহল নিয়ে প্যাকেটটা চেক করতে যায়। যখনই সে প্যাকেটটা খুলে তখনই তার মাথার উপর এক প্যাকেট রক্ত এসে পড়ে এবং ওটা কুকুরের রক্ত ছিল, যার মাধ্যমে তার উপরে কালো জাদু করা হয়েছে। এই ব্যাপারে তার সঙ্গীরা অনেকটা ঘাবড়ে যায়। তখনই সে তার রুমে ওই মাস্ক পরা মেয়েটির আত্মা দেখতে পায়। তাকে দেখে মেয়েটা খুবই ভয় পেয়ে যায়। সাঙ্গী তখন তাড়াহুড়ো করে তার ফোনটা বের করে এবং তার বন্ধুদের কল করে বলে, সানহার আত্মা আমাকে ধাওয়া করছে, ওই এখনই আমাকে মেরে ফেলবে। আর এখানে আমরা জানতে পারি বাস স্টপের ওই কিউট মেয়েটির নাম সানহা। সানহা যেহেতু সাঙ্গি আর তার বন্ধুদের দেখা দিচ্ছে আর তাদেরকে বিরক্ত করছে, তার মানে এটা দাঁড়ায় তারা সবাই সানহার মৃত্যুর সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে। তবে কিভাবে কি ঘটেছিল সেটা আমরা সামনে দেখতে পাবো। পরের দিন হাই যে স্কুলের ওই কিউট মেয়ে হিয়নজিকে জানায় সাঙ্গি কাল রাত থেকে নিখোঁজ। তবে হিয়নজি হাইয়ের কথায় কোনো গুরুত্বই দেয় না। সে বলে হয়তো সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এরপর তারা দুজন এই ব্যাপারটা নিয়ে আর বেশি মাথা ঘামায় না। সেদিন ইনসু স্কুলে বসেছিল, তখনই ওখানে ওই মেয়েটির আত্মা আসে যাকে সে বাস স্টপে দেখেছিল। এবারও ইনসু তাকে দেখে না দেখার ভান করে। তখন মেয়েটি তার সুইট কণ্ঠে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার আত্মার মুক্তির জন্য কিছুই করতে বলবো না। এটা শুনে ইনসু একটু সাহস পায় এবং মেয়েটির সাথে কথা বলতে শুরু করে।
কথায় কথায় ইনসু জানতে পারে মেয়েটার মৃত্যুর আগের কোনো ঘটনাই মনে নেই, এমনকি সে তার নিজের নামটাও ভুলে গিয়েছে। তখনই হঠাৎ ওই মেয়েটি ভয় পেতে শুরু করে আর বলে ও চলে এসেছে, ও চলে এসেছে। এটা বলে সে ওখান থেকে ভেগে যায়। কিন্তু মেয়েটা যে কেন ভয় পেল এই ব্যাপারে ইনসু কিছু বুঝতে পারে না। তাই তাকে খোঁজার জন্য সেও মেয়েটার পিছু পিছু বেরিয়ে পড়ে। মেয়েটার আত্মাটাকে ফলো করতে করতে সে একটা পুরানো গোডাউনের ভিতরে পৌঁছে যায়। এখানে এসে সে ওই আত্মাটিকে খুঁজে না পেলেও অন্য আর একটা আত্মাকে দেখতে পায় এবং ওই আত্মাটা আবার অনেক ভয়ঙ্কর ছিল। ইনসু তখন ওই আত্মাটাকে না দেখার ভান করে, তবে ততক্ষণে আত্মাটি বুঝতে পারে হিংসু তাকে দেখতে পাচ্ছে। তার মানে এখন ওই আত্মাটা হিংসুর পিছনে পড়ে যাবে। এদিকে আমরা জানতে পারি যে সাঙ্গি নামের মেয়েটার উপরে কালো জাদু করা হয়েছিল সে মেয়েটা এখনো জীবিত আছে, তবে কালো জাদু করার কারণে সে ওই বাড়িটার ভিতরে আটকা পড়ে আছে আর সেখানেই সানহার আত্মা সাঙ্গিকে মেরে ফেলে। এদিকে দেখি গোডাউনের ওই আত্মাটা হিংসুকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে এবং তার মামার ঘাড়ে চেপে বসেছে। তবে এসব নিয়ে ইনসুর কোনো মাথা ব্যথা ছিল না। সে এটা ভেবে খুশি থাকে যে সে এখন থেকে ওই মেয়েটার সাথে মন খুলে কথা বলতে পারবে। ধীরে ধীরে ইনসু এবং ওই মেয়েটার আত্মার ভেতর খুব সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং সেই বন্ধুত্ব থেকে একসময় ভালোবাসায় পরিণত হয়ে যায়। মানে ইনসু এখন ওই মেয়েটার আত্মার বয়ফ্রেন্ড। তারা দুজনেই জানতো তাদের দুজনের এক হওয়া কখনোই পসিবল না, কিন্তু তারপরও তারা এক অদ্ভুত মায়ার জালে আটকা পড়ে যায়। তারা দুজনই একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। ইনসু একদিন বাসায় বসে টিভি দেখছিল, তখনই হঠাৎ করে সে ওই মাস্ক পরা মেয়েটির আত্মাকে দেখতে পায় এবং তখন তার সেই আত্মাটার কথা মনে পড়ে যায়। সে তার মামার সাথে এই কথা নিয়ে ডিসকাস করে। এদিকে ইনসুর মামা গোডাউনের ওই আত্মাটির জেলায় অস্থির হয়ে পড়েছে। আর সব থেকে বিরক্তিকর বিষয় হলো এই আত্মাটি নিজেও জানে না যে সে এভাবে কেন অতৃপ্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এবং তার ইচ্ছাটাই বাকি। মানে সেই আত্মার কোনো কিছুই মনে নেই। তাই তার মামা একদিন বিরক্ত হয়ে বলে, তোমার মতো ভোলা মনের আত্মার কোনো সাহায্য করা আমার পক্ষে সম্ভব না। তার মানে হলো এখন থেকে এই আত্মাটা ইনসুর মামার পিছনে লেগে থাকবে। তবে ইনসু ওই আত্মাটির কাছ থেকে জানতে পারে ওই মাস্ক পরা মেয়েটির নাম সানহা। এটা শুনে সে একটু অবাক হয়। তখন ইনসুর মনে ওই মাস্ক পরা আত্মাটির সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়। সে জানতে চায় মৃত্যুর পরেও কেন তাকে এভাবে মাস্ক পরে ঘুরতে হয় এবং সেই এতই হিংস্রই বা কেন হয়েছে। এরপর একদিন সাঙ্গির বান্ধবী গীতার সাথে স্কুলের ভিতরে লুকিয়ে দেখা করে। আসলে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো আর একটু স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য তারা স্কুলের ভেতর দেখা করেছিল। এরপর গীতা ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমে গেলে সে অদ্ভুত কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এটা ওই মেয়েটিও শুনতে পায়, এজন্য ওদিকে চেক করতে যায়। তখনই হঠাৎ করে সানহার আত্মা তার সামনে চলে আসে। এটা দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে গীতার কাছে চলে যায়। তবে ওখানে যেয়ে দেখে সানহা অলরেডি গীতাকে মেরে ফেলেছে। এটা দেখে ভয়ে মেয়েটির গলায় পানি থাকে না এবং সে তাড়াতাড়ি কল করে হিউনজিকে সবকিছু বলে দেয়। তখন সানহার আত্মা এসে তাকেও ধরে ফেলে। পরের দিন সকালে হিউনজি আর হাইকে অফিসে ডাকা হয় আর সেখানে গিয়ে তারা জানতে পারে সাঙ্গির পরে এখন তার বান্ধবী গীতাও নিখোঁজ হয়ে গিয়েছে। তাদেরকে অফিসে ডাকার কারণ হলো তারা খুব ভালো বন্ধু ছিল। তারা সবাই সবসময় একসাথে চলাফেরা করত। তাদের এভাবে গুম হওয়ার কথা শুনে হিউনজির মনে অনেক ভয়ের জন্ম নেয়। হাইও এটা জানার পর অনেক ভয় পেয়ে গিয়েছিল, তবে সে সেটা কারোর সামনে প্রকাশ করে না। তারা একে অপরে ভালোভাবে জানতো তাদের গ্রুপের লোকেরা একে একে কেন নিখোঁজ হচ্ছে এবং তারা এটাও বুঝে যায় তার পরের নাম্বারটা তাদের ভিতর থেকে কেউ একজন হবে। ওই দিন স্কুলে গিয়ে ইনসু সানহার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। সেটা শুনে হিউনজির ভয়ে গলা শুকিয়ে আসে। ইনসু ক্লাসের সবার কাছে সানহার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউই সানহার ব্যাপারে মুখ খোলে না। সেখান থেকে শুধু এটাই জানা যায় সানহা কয়েক মাস আগে সুইসাইড করেছিল, তবে কেন করেছিল সেটা কেউই বলে না। সেদিন স্কুল শেষ করে ইনসু ওই নাম না জানা মেয়েটির সাথে আড্ডা দিচ্ছিল। তখনই কেউ তার ফোনে সানহার একটা পিকচার পাঠায়। এটা দেখে ইনসু অনেকটা শকড হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায়, কারণ ওই ছবিটা ছিল তার গার্লফ্রেন্ডের, অর্থাৎ ওই বাস স্টপে দেখা মেয়েটার। আর যখন সে জানতে পারে তার গার্লফ্রেন্ড ওই ভয়ঙ্কর আত্মাটা, তখন সে ভীষণ কষ্ট পায়। এরপর সে তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি হিউনজির বন্ধুদের সাথে কি করছো? মেয়েটা তাকে স্বাভাবিকভাবে বলে দেয়, আমি তাদেরকে মেরে ফেলেছি। ইনসু বলে, কেন মেরেছো? তখন মেয়েটা বলে, হিউনজি আর তার বন্ধুরা মিলে
মিলে আমাকে সুইসাইড করতে বাধ্য করেছিল। এটা শুনে ইনসু খুবই রেগে হিউনজিদের নিকটে যায় এবং তাদেরকে মারতে থাকে আর বলে সানহার আত্মা তোমাদের সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে হিউনজি অনেক ভয় পেয়ে যায়। এরপর যখন হিউনজি আর হাই বাড়ি ফিরছিল তখন হিউনজি হাইকে বলে আমার মনে হয় আমাদের সানহার বাবার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আর তার এই কথাটা বলার কারণ হলো তার ধারণায় এই সব কাজ সানহার বাবাই করছে তার মেয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। তবে আসলে এই সবকিছুর পিছনে সানহার হাত রয়েছে। এরপর ইনসু বাড়ি ফেরার পর তার মামাকে সবকিছু জানিয়ে দেয় আর এটাও বলে সে এতদিন যে মেয়েটাকে ভালোবাসতো সেটা সানহার আত্মা। তবে তারা এটা বুঝে উঠতে পারে না যে একটা মানুষের দুইটা আত্মা কিভাবে হতে পারে, নাকি সানহা ইচ্ছা করে একবার ভালো আত্মা আর একবার খারাপ আত্মা হয়ে ইনসুকে ধোঁকা দিচ্ছে। তখন তার মামা বলে সানহা এমন একটি আত্মা যার মধ্যে দুইটা পার্সোনালিটি ডেভেলপ হয়ে গিয়েছিল, এজন্য সে মারা যাওয়ার পর দুইটা আলাদা আত্মায় ভাগ হয়ে গিয়েছে। তাদের ভিতর একজন সবকিছু ভুলে গিয়েছে আর একজনের সবকিছু মনে আছে আর তাই সে প্রতিশোধ নেওয়ার জন্যই ফিরে এসেছে। এই কথা শুনে ইনসু মনে মনে একটু শান্তি পায়, কারণ সে বুঝতে পারে সে যাকে পছন্দ করছে সে আসলে নির্দোষ, সে কাউকেই খুন করেনি। তবে সে সানহার হিংস্র রূপ নিয়ে বেশ ভয়ে পড়ে যায়। তখনই তার কাছে হিউনজির মেসেজ আসে আর সে জানতে পারে হিউনজি সানহাদের বাড়িতে যাচ্ছে। আর সানহাদের বাড়ি হলো সেই পরিত্যক্ত পুরানো বাড়িটা যেখানে সাঙ্গের উপরে কালো জাদু করা হয়েছিল। এটা শোনার পর ইনসু বুঝতে পারে হিউনজিরা বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে। তাই সে ওই রাত্রেই তার বাসা থেকে বেরিয়ে পড়ে তাদের দুজনকে বাঁচানোর জন্য। এদিকে সানহাদের বাড়িতে ঢোকার পর হিউনজিরা সেখানে কাউকে পায় না। সেখানে যাওয়ার সাথে সাথে তাদের সাথে কিছু অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। এজন্য তারা ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে পালাতে পারে না, আটকা পড়ে যায় ওই বাড়ির মধ্যেই। এর মধ্যেও সেখানে সানহার বাবা এসে হায়ের মাথায় আঘাত করে এবং তাকে জায়গায় মেরে ফেলে। এটা দেখে হিউনজি বুঝতে পারে তার সময় শেষ হয়ে গেছে, এবার তাকেও মরতে হবে। ওই সময় সানহার বাবার ভেতর সানহার ঝলক দেখতে পাওয়া যায়। তার মানে সানহা তার বাবার শরীরটাকে কাজে লাগাচ্ছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। এসব দেখে হিউনজি তো অনেক ভয় পেয়ে যায়। এরপর সে হিউনজিকেও মেরে ফেলে। এমন সময় ইনসু ও সানহাদের বাড়িতে পৌঁছায় আর সেখানে গিয়ে সে হিউনজি এবং তার 4 বন্ধুর লাশ ফেলানো দেখে। তার মানে হলো তার প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। এরপর সে বাড়ির আলমারির ভেতর সানহার লাশটা খুঁজে পায়। সেটা তার বাবা এখনো সামলে রেখেছে। সানহার লাশটা দেখার সাথে সাথে ইনসুর চোখের সামনে সানহার সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা ভেসে ওঠে। তখন আমাদের সানহার মৃত্যুর আসল কাহিনীটা দেখানো হয়। আসলে সানহা হিউনজির বিরুদ্ধে টিচারের কাছে কমপ্লেন করেছিল, কারণ হিউনজির অত্যাচারে সানহার ওই স্কুলে টিকে থাকা অনেক কষ্ট হয়ে পড়েছিল। এই কমপ্লেনের কথা হিউনজির কানে যায় আর তখন সে সানহাকে আরো বেশি বিরক্ত করতে থাকে। একদিন স্কুলে সবার সামনে হিউনজি এসে সানহার হাতটায় পুড়িয়ে দিয়েছিল। সবাই এই সবকিছু চুপচাপ তাকিয়ে দেখতেছিল। এরপর সানহার মুখে তারা কালি লেপে দেয় এবং তার মুখে একটা মাস্ক লাগিয়ে দিয়েছিল, কিন্তু সেই মাস্ক খোলার পারমিশন ছিল না সানহার। এমনকি তারা ডাস্টবিন থেকে পচা খাবার তুলে এনে সানহাকে খাওয়াতো। মানে তারা সানহার উপর বিভিন্নভাবে অত্যাচার করা শুরু করে। সানহা বাড়ি ফেরার পর তার বাবার সামনে কান্না করতো আর এসব বলতো। একদিন এক টিচার এসে সানহার মাস্কটা খুলে ফেলে আর সেদিন হিউনজি আর তার বন্ধুরা মিলে সানহার উপর প্রচন্ড অত্যাচার চালায়। তার চুলের মুঠি ধরে কাঁচি দিয়ে তার শখের চুলগুলোও কেটে ফেলে। তবে এত কিছুর পরও স্কুলের কেউ কোনো প্রতিবাদ করেনি। এই ব্যাপারটা সানহা কোনোভাবেই নিতে পারে না। সেদিন বাড়ি ফিরে সে সুইসাইড করে আর এখন সে ফিরে এসেছে তার অপমানের বদলা নিতে। এরপর ইনসু ওখানে একটা ডায়েরি খুঁজে পায়। সেটা খুললে ইনসু জানতে পারে সানহার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। সে তার স্কুলের সবাইকে মেরে ফেলতে চায়, কারণ কেউই তারা সানহার অত্যাচারের বিরুদ্ধে কথা বলেনি। এটা দেখার পর ইনসু অনেকটা ঘাবড়ে যায়। তখনই সে তার মামাকে কল করে, কারণ সানহাকে মুক্ত করার উপায় তার মামাই জানতো। মামাকে ফোন করে ইনসু দ্রুত স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আর আমরা তো জানি তার মামা বাসা থেকে বের হয় না, কিন্তু আজ সে ইনসুর কথা শুনে সানহাদের বাড়িতে আসে, যেখানে সানহার লাশ রাখা ছিল। এদিকে সানহার আত্মা স্কুলে পৌঁছে গিয়েছে। প্রথমে সে টিচারকে বশ করে নেয়
এবং তার মাধ্যমে সকল স্টুডেন্টদের সে লাইব্রেরিতে ডেকে নিয়ে আসে। এর ভিতরে সেখানে ইনসুও পৌঁছে যায় আর সবাইকে সেখান থেকে পালিয়ে যাওয়ার অনুরোধ করতে থাকে, কিন্তু প্রতিদিনের মতো কেউই তার কথায় পাত্তা দেয় না। এমন সময় হঠাৎ রুমের লাইট অফ হয়ে যায়। ইনসু সেটা দেখে অনেক ঘাবড়ে যায়। তখন সেই সানহাজাকে বশ করেছিল ওই টিচার এসে বলে, যখন আমাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তখন তোমরা সবাই দেখেছিলে, আজ তোমরা পড়বে, আমি দেখবো আর হাসবো। ইনসু তখন সানহাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সানহা তার কোনো কথাই মানতে রাজি হয় না। এরপর সে ফ্লোরের উপর পেট্রোল ঢেলে দেয় আর একটা লাইটার জ্বালিয়ে পেট্রোলের উপরে ফেলে দেয়। তবে আগুনটা পেট্রোলের উপর পড়ার আগেই সানহার ভালো আত্মা এসে সেটা ধরে ফেলে, মানে যে সানহা ইনসুকে ভালোবাসে। এরপর সে তার খারাপ আত্মাটিকে বোঝানোর ট্রাই করে, তুমি যেটা করছো এটা একদমই ঠিক নয়। তখন খারাপ সানহা তার সাথে ঘটে যাওয়ার সমস্ত কিছু ভালো সানহাকে মনে করাতে থাকে। আর ভালো সানহার যখন এইগুলো মনে পড়ে তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না। এজন্য সেও খারাপ সানহার ভিতরে চলে আসে। সে আবারও লাইটার ওঠায়। আমরা জানতে পারি ইনসু সাথে করে একটা চাকু নিয়ে এসেছিল। ওদিকে ইনসুর মামা সানহার লাশটাকে নিয়ে মন্ত্র করতে শুরু করে, আর সেই মন্ত্র শেষ হলে ইনসুর চাকুর ভিতর একটা অদৃশ্য শক্তি চলে আসবে। তখনই ওই চাকু দিয়ে সানহাকে আঘাত করলে তার আত্মা মুক্তি পেয়ে যাবে। তবে তার জন্য কিছুটা সময় তো দরকার। তাই ইনসু সানহাকে তার ছোটবেলার একটা গল্প শোনায়, যেটা ইনসুর নিজেরও মনে ছিল না। তবে সেদিন সানহার ডায়েরি পড়ে ইনসুর মনে পড়ে যায়, আসলে সানহার ইনসু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পরে ইনসু অন্য শহরে চলে যায় আর তাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যায়। সে সানহাকে বলে, আমি সেদিন চলে না গেলে তোমার সাথে এমন কিছুই আমি ঘটতে দিতাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এই কথাগুলো শোনার পর সানহার আত্মার সমস্ত রাগ শেষ হয়ে যায় এবং সে আবারও তার ভালো রূপ নিয়ে ফিরে আসে। এরই মাঝে ইনসুর মামার মন্ত্রও শেষ হয়ে যায় আর ইনসুর চাকুতে সেই শক্তিটাও চলে আসে। এখন ইনসু সানহাকে মারতে পারবে, কিন্তু যে মেয়েটাকে সে এতই ভালোবাসে সে তাকে নিজের হাতে কিভাবে মারবে। সানহা তখন বুঝতে পারে এই মৃত্যুর খেলা শেষ করতে হলে নিজেকেই তাকে মেরে ফেলতে হবে। এজন্য সানহা ইনসুর কাছ থেকে চাকুটা নিয়ে নিজেই নিজেকে আঘাত করে। এরপর সে ধীরে ধীরে হাওয়ার সাথে মিশে যেতে শুরু করে আর ইনসু নিজের ভালোবাসাকে এভাবে হারিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। সাথে সে এটা ভেবে খুশি হয় সানহার আত্মা এখন মুক্ত হয়ে গিয়েছে। এরপর স্কুলের সবাই মিলে সানহার আত্মার শুভকামনা করে। সেদিন থেকে ইনসু ওই গ্রাম থেকে আর কোথাও যায়নি, আর বড় হয়ে সে ওই স্কুলের টিচার হয়ে যায়, যে স্কুলে ইনসু এবং সানহা পড়তো। তবে এখনো সে আত্মাদের দেখতে পেত, কিন্তু এখন আর সে তাদের দেখে ভয় পায় না, বরং নিজ থেকে তাদেরকে হেল্প করার চেষ্টা করে। এখন বলো, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? ডিয়ার, তোমরা যদি এই ভিডিওতে 1000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করে দাও, তাহলে আমি নেক্সটে আবারও একটা এমন সুন্দর গল্প নিয়ে চলে আসব। হ্যাঁ, এমনই ফুল ড্রামার এক্সপ্লেনেশন দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো কে ড্রামা এক্সপ্লেনেশন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।